মৃদুল পুকুর পাড়ে বসে আছে। তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই। আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি অলন্দপুরে, আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে। অকপট বলে দেওয়া কথাটা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে আছে। রাগের বশে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার ওপর আঘাত হানছে। নিজের কথা দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের ওপর বেজায় খুশি। মৃদুলকে আদর করে ডাকলেন, আব্বা, খাইতে আসো। মৃদুল ক্লান্ত স্বরে উত্তর দিল, পরে খামু, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার লাইগ্ঘা আসমানের পরিয়া নাম, মন খারাপ কইর না। মৃদুল বিরক্তি প্রকাশ করে বলল, লাগব না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বোঝানোর সুরে বললেন, দেখো আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? ওই ছেড়ি কালা, ছেড়ির বইনেরও চরিত্র ভালা না। মৃদুল চিৎকার করে মাকে থামিয়ে দিয়ে বলল, চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কি কইতাছেন? পদ্মজা ভাবির নখের যজ্ঞেরও কোনো নারী নাই, আর আপনি তারে চরিত্রের অপবাদ দিতেছেন? মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার শ্বশুরই পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেট হয়ে যায়। তিনি রাগে চাপা স্বরে কৈফিয়ত দিলেন, আমি কইতাছি না গ্রামের মানুষ কইছে? ওই ছেড়ির শ্বশুরেও কইছে, এরা মিছা কইছে। মৃদুল আবেগ জড়িত কণ্ঠে প্রতিবাদ করে বলল, কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা? তার কি সুন্দর মাইয়ার অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়ে হইবার আগের থাইকা। পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসে যাইন্নাও কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফিরা তাকাইছে না। জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিনরাত এবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিছে। এমন মানুষ খুঁজ্জা পাইবেন? পূর্ণার কাছে ওর বইনে ওর মা। তুমি ওর মারে খারাপ কথা কইছো, এই জন্যেও তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পিছনে ফিরে তাকান। বোনের শ্বশুরই তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গটগট শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালো। সে তার মায়ের স্বভাব জানে, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। 19-20 হলেই নিজের ক্ষতি করে বসেন। এজন্যে গফুর মিয়াও কিছু বলেন না, আর না মৃদুল কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার দুটো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়া, আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বোঝায় আরও ধৈর্যশীল হতে হবে। এক হাতের 2 আঙুলে কপালের 2 পাশ চেপে ধরে। আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখেই চিনে ফেলে মানুষটাকে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে 2য় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠছে। আমির ঘরে প্রবেশ করেই দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল।
যখন আলমারি লাগাতে যাবে একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরের লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়, তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করল। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমিরের ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যেস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ঠিক। সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতাল ঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করল, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃত। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা রয়েস হয়ে প্রশ্ন করল, আর কিছু জানার আছে? আমির নির্বিকার। তার মুখে রা নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। আমিরের চোখের দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার দুই বউয়ের নাম কি ছিল? আমির অপরাধীর মতো উত্তর দিল, শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট কেঁপে উঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখের পলকও পড়ছে না। পদ্মজার ঢোক গিলে অস্ফুট স্বরে প্রশ্ন করল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? আমির মাথা নেড়ে বলল, না, অন্য বাড়িতে। পদ্মজা আবার প্রশ্ন করল, তাহলে সব সত্য? আমির সরল গলায় স্বীকার করল, মিথ্যে বলে যদি তোমাকে আরও একবার পাওয়া যেত আমি মিথ্যে বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন? আমির দরজার দিকে পা বাড়িয়ে বলল, আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন করল, কেন? আমির থামল। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির ফিরে তাকিয়ে ভাবলে মুখে প্রশ্ন করল, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়। সে দাঁত কিড়মিড় করে চিৎকার করে বলল, নরপশু আপনি, এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরও জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যে, কিন্তু আমির বলে না, কারণ সব সত্য, সব সত্য। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হাঁ, আসলেই লজ্জা আছে? পদ্মজা তাচ্ছিল্যের হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে গেছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা ধমক দিয়ে বলল, আমাকে তালাক দিন, আমি আপনার বউয়ের পরিচয়ে আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনামাত্র আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনার উলটপালট করে দিল। আমির কথা বলতে গিয়ে দেখল কথা আসছে না। পদ্মজা আরও একবার চেঁচিয়ে দাবি করল, আমার তালাক চাই, আপনার বউ হওয়া কলঙ্কের। আমির অনেক কষ্টে বাষ্পরুদ্ধ কণ্ঠে উচ্চারণ করল, থাক না এক দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ড তিনেক ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়? আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে পদ্মজা মিনতি করে বলল, চলুন না, দূরে পালিয়ে যাই, আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতেই আমিরের শরীরের রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম। এ যেন দগ্ধ হওয়ার হৃদয়ের আঁচ। হৃদয়ের প্রলয়ঙ্করী ঝড় ক্ষণমুহূর্তের জন্য থামিয়ে আমিরের কাঠিন্য বজায় রেখে বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজার কান্না থেমে যায়। হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জলভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো। তার রক্ত জবা ঠোঁট দুটি কাঁপছে। পদ্মজা হোঁচট খাওয়া গলায় প্রশ্ন করল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না? আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। পদ্মজা দূরে সরে দাঁড়াল। আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বিড়বিড় করল, তাহলে
আমিও বঞ্চিত ভালোবাসা থেকে। পদ্মজার 2 চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্তও দাঁড়াল না, চোখের পলকে প্রস্থান করল। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্কার নিজের ওপর, জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, ধিক্কার নিজের ভালোবাসার ওপর, প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন, আমি আপনার আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে, তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করছে। পদ্মজার রাগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসল, হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল। সে গাঢ় স্বরে ডাকল, আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা, অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাখপাখালির ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমিরের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না। আড়ষ্ঠতা ঘিরে রেখেছে তাকে, সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল, তারপর উঠে দাঁড়াল, ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বেরোয়, তার হাঁটায় তাড়াহুড়ো। আমির ডাকল, লতু। লতিফা দাঁড়াল। আমির আদেশ দিল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়াল। আমির প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা ইতস্তত করে বলল, ভাইজান, তোমারে কিছু কইতাম। আমির অনুমতি দিল, বল। লতিফা জানালো, মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বা আইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল রে পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয়নি। আমির কপাল কুচকাল, সে জানতে চাইল কি সমস্যা, কেন রাজি হয়নি। রিদওয়ান অন্দরমহল থেকে বেরিয়ে ফোরন কাটল, আমির, তোর সাথে কথা আছে। আমির পিছনে ফিলে তাকাল না, সে ভাবলে ক্ষীণভাবে বলল, পরে শুনব। রিদওয়ান প্রলোভন দেখিয়ে বলল, আমি জানি কেন রাজি হয়নি, আয় ওদিকে যেতে যেতে বলি। লতিফা রিদওয়ানের দিকে তাকায়। রিদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে। আমির রিদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল, আরে ভাই যা তো, লুতু কি হয়েছে বলতো। রিদওয়ানের সামনে রিদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে ভয়ে ভয়ে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কই সে কালা ছেড়ি ঘরে নিব না। আমির রাগ নিয়ে বলল, ফালতু মহিলা, পূর্ণা জানে। কোথায় পূর্ণা? লতিফা উত্তর দিল, জানে, এই বাড়িতেই আছিল, এখন হেই বাড়িত গেছে। আমির আবার প্রশ্ন করল, মৃদুল কি বলল? লতিফা পুরো ঘটনা খুলে বলল, এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করল, রাতে যদি রিদওয়ান অন্দরমহলে থাকে, সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে চিন্তিত স্বরে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না, দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়, আর ওই মুখছোটা মহিলাকে আমি একবার পাই শুধু। আমির রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। রিদওয়ান লতিফাকে চাপা স্বরে হুমকি দিল, গতকালের ঘটনা যদি আমিরের কানে যায়, তোর খবর আছে, ল্যাং করে গাছে ঝুলিয়ে রাখব। লতিফা চোখ মুখ কুচকে ফেলে। সে ভয়ে ভয়ে প্রশ্ন করল, বাড়ির বাইরে গেলেই আমির ভাইজানের সব জাইন্না যাইব, তখন? লতিফার প্রশ্ন শুনে রিদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পেছনে যেতে যেতে ভাবতে থাকে, এই পরিস্থিতি কি করে সামাল দেবে। আজ না হয় কাল আমির তো সব জানবে। আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে জিজ্ঞেস করল, কি কথা না বলবি? রিদওয়ান জানালো, শনিবার রাতে ভোজ আসর হবে, চাচা সিদ্ধান্ত নিল। আচ্ছা, ছাগলের মাংস পোড়ানো হবে। কয়টা? 2টো। আমির মন্তব্য করল, বিরাট আয়োজন। দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে দিতেই আমির রিদওয়ানের কাঁধ চেপে ধরল, ফিসফিসিয়ে সতর্ক করে বলল, এখানে কেউ আছে। আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছ্যাঁত করে উঠল। এমতাবস্থায় কে দেখে ফেলল? রিদওয়ান চারপাশে চোখ বুলায়, কোথাও কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে আছে। রিদওয়ান চাপা স্বরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, এখন কি করব? আমির দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। সে চারপাশে আরও একবার চোখ বুললে বলল, কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে। রিদওয়ান ডান দিকে এগিয়ে যায়।
তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। রিদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল। লোকটার মাথায় চুল নেই, পরনে লুঙ্গি আর ফতুয়া। পাটকাঠির মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া, বয়স ৩০-এর কাছাকাছি অথবা ৩০-ই। রিদওয়ান পলাশকে ঘাড় ধরে আমিরের সামনে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রিদওয়ান জীবিত ইঁদুর ধরেছে। আমির পলাশকে ব্যঙ্গ করে প্রশ্ন করল, নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না। পলাশ পাতাল ঘরের দরজার দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল, এইটা কিতা, এখানে কিতা করেন আপনারা? আমির হাসল। পলাশের মাথায় টোকা মেরে বলল, এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি, আয়ুটা কমে গেল। আমির পাতালে নেমে গেল। পলাশ ছটফট করতে থাকে। সে কিছুতেই ভেতরে যাবে না, সে ভয় পাচ্ছে। রিদওয়ান পলাশকে টেনে ভেতরে নিয়ে যায়। আমির B1-এর চেয়ারে এসে বসল। রিদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেলল। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদওয়ানের হাতে 2-3টে থাপ্পড় খেল। পলাশ কাদো কাদো হয়ে আমিরকে আকুতি করে বলল, আপনারা এমন করতেছেন কেন আমার লগে, আমারে ছাইরা দেন। রিদওয়ান আমিরকে বলল, তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। আমির ইশারা করল যেতে। রিদওয়ান চলে গেল। পলাশ চারপাশ দেখে ঢোক গিলল। পাতালঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে। কেমন ভুতুরে পরিবেশ। তার মনে হচ্ছে সে কবরে আছে, আর সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে জেলা শুরু করল। তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলল, আমারে ছাইরা দেন, আমি এমন কবর আর দেহি নাই, আমার কোয়েলজারা কাঁপতাছে। আমির ধমক দিয়ে জানতে চাইল, এখানে আসছিলি কেন? পলাশ দ্রুত উত্তর দিল, ইয়াকুব চাচা পাঠাইছে। কোন দরকারে? পলাশ জানালো, আমার এখানে কইছে মজিদ মাতব্বারের বাড়ির যা, আমার মনে হইতাছে ওই বাড়িত কিছু একটা গোলমাল আছে, কিছু যদি বাইর করতে পারছো তোরে আরেকটা বিয়া দিয়া দিয়াম। আমির চমকালো। সে অবাক হয়ে প্রশ্ন করল, উনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল, ভাই আমি এইটা জানি না ভাই, আমারে ছাইরা দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েশি ভঙ্গিতে বসল। সে কৌশলী স্বরে প্রশ্ন করল, শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদারে কিনে নিয়েছে, তারপর তোর বউ আত্মহত্যা করল, সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে মিনতি করে বলল, ভাই আমারে মাপ কইরা দেন, আমি ভুল করছিলাম, আমারে ছাইরা দেন, আমি কেউরে কিচ্ছু কইতাম না। আমির ঠান্ডা মাথায় বলল, তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা, সব সময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটায় কি হয়, কিন্তু এখানে যে ভালো কিছু হয় না তা বোঝা যাচ্ছে। বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পলাশের মুখে জোরে লাথি দিল। পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে। আমির চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না। সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করল, ধারালো কাঁচি। সে কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাতে পায়ে শরীরে আঁচড় কাটে। পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে যায়। তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। পলাশ আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসল, 2-3 বার মাথা ঘুরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হেঁচকা টান মারে, সাথে সাথে হাত থেকে গলগল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায়। আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্যে চোখ রেখে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেয়ালের পাশ ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। আমির চট করে উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসল। ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করল। কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে ভৌতিক স্বরে বলল, আমার আম্মা ছোটবেলায় একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে প্রতি রাতেই বউকে খুন করতেন। তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন বেঁচে ছিলেন।
এখন আমি তোকে একটা গল্প শোনাব। আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। গল্প শেষ, তোর আয়ুও শেষ। পলাশ হাত জোড় করে আকুতি মিনতি করে বলল, ভাই, আমার জীবন ভিক্ষা দেন। আপনারা তো ভালা মানুষ ভাই, আপনার এর অনেক নাম, আমারে কেন মারতে চাইতেছেন? আমারে ছাইড়া দেন ভাই। পলাশের কথায় আমিরের ভাবান্তর হল না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেয়ার চেষ্টা করল, তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় গল্প শুরু করল। এক ছিল দুষ্টু রাজা, নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম ডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। আমির একটু থামল, দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করল। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? আমিরের চোখে মুখে অদ্ভুত এক আবেশ। সে স্মৃতির অতলে ডুবে গিয়ে বিড়বিড় করে বলল, সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসল। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি। মঙ্গলবার দুপুর 12টা। হাওলাদার বাড়িতে কারও কোনো সাড়া শব্দ নেই। আলগো ঘরের বারান্দায় মজিদ বসে আছেন। তার সামনে খলিল এবং রিদওয়ান। রিদওয়ান চারপাশ দেখে মজিদের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবোতে চিবোতে নিষ্পৃহ গলায় জানতে চাইলেন, কোন পরিস্থিতি? রিদওয়ান ব্যাখ্যা করে বলল, আমিরের হাবভাব ভালো না, ও কখন আমাদের উপর চড়া হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি করতে পারে। আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি, আপনাকেও সেদিন মারল। তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। মজিদ পান চিবানো বন্ধ করে অবাক হয়ে প্রশ্ন করলেন, বাবু আমাদের খুন করবে? রিদওয়ান সোজা হয়ে বসল, লম্বা করে নিঃশ্বাস নিয়ে সতর্ক করে বলল, কাকা, আমির পদ্মজার জন্য পাগল, পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে। আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতেই পারে। মজিদ হাসলেন, যেন রিদওয়ান কোনো কৌতুক বলেছে। রিদওয়ান অধৈর্য হয়ে পড়ে। সে অস্থির হয়ে বলল, কাকা, বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে। আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমির যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন। গুরুতর ভঙ্গিতে একমত পোষণ করে বললেন, পদ্মজাকে নিয়ে আমার চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদারের কল্পনায় পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ঝাঁকলেন। তারপর খলিলকে উদ্দেশ্য করে বললেন, খলিল, পদ্মজার কিছু একটা করতে হবে। এই মেয়ে ক্ষতিকর, ধরে বেঁধে রাখার মেয়ে না। খলিল সাই দিয়ে বললেন, এই ছেড়ি এত কিছু দেখাও ডরায় নাই, আর কেমনে ডরাইব? মজিদ থুথু ফেলে সিদ্ধান্ত জানালেন, পদ্মজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব রিদুর। রিদওয়ানের চোখ দুটি জলজল করে উঠল।
পরপরই সেই আলো নিভে গেল। সে শঙ্কিত হয়ে প্রশ্ন করল, আর আমির পদ্মজার ক্ষতি মানবে না? মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রিদওয়ান উত্তেজিত, সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসল। সে মজিদকে ভয় দেখিয়ে বলল, কাকা, গত পরশু যা হলো, আমির জানতে পারলে আপনাকে, আমাকে আর আব্বাকে কাউকে ছাড়বে না। আমির গ্রামের সবাইকে ডেকে সবকিছু বলে দিতে পারে। মজিদ ধমকে উঠে প্রতিবাদ করলেন, বাবু এটা কখনো করবে না, নিজের ক্ষতি করবে না। রিদওয়ান জেদ ধরে বলল, করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নাই, আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতি তো এখনই করতেছে, পরেও করতে পারবে। মজিদ হাওলাদারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রিদওয়ানের কথায় যুক্তি আছে। রিদওয়ান শেষ চালটি চালল, কাকা, আমির ছাড়া আমরা অচল। রিদু, এখনের মানুষ সচেতন, বুদ্ধিমান, আইন শক্তিশালী। এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার, একবার দুবার না, বারবার পুলিশ সন্দেহ করেও সন্দেহ ধরে রাখতে পারেনি। আমির সামলিয়েছে। রিদওয়ান আশ্বাস দিয়ে বলল, কাকা, আমরা সাবধান থাকব। আপনাদের 50 বছরের অভিজ্ঞতা আছে, আর আমার 20 বছরের অভিজ্ঞতা। আমরা চাইলে সামলাতে পারব। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। তিনি সন্দেহভাজন গলায় প্রশ্ন করলেন, বাবুর জায়গা নেওয়ার জন্য এসব বলছিস? রিদওয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল। সে চেয়ারে উঠে বসল। সে মজিদকে বোঝানোর চেষ্টা করে বলল, আমার একার কোনো স্বার্থসিদ্ধি গাই কাকা, আব্বার আপনাকেও বাঁচাতে চাইছি। আগের আমির নাই। আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন। তিনি গম্ভীর স্বরে জানালেন, আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখের আড়াল হতেই রিদওয়ান মজিদের চেয়ার লাথি দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে গালি দিয়ে বলল, শুয়োর বাচ্চা। খলিল রিদওয়ানের উরুতে এক হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, মাথাটা ঠান্ডা করো আব্বা। রিদওয়ান চোখ বড় বড় করে ক্ষোভ প্রকাশ করে বলল, আর কতদিন ওদের বাপ ব্যাঠার কামলা ঘাটব, আদেশ মানব, মার খাব, বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকার সব কিছু আমিরের নামে করে দিল, আপনি টু শব্দও করেননি। খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। তিনি ছোট থেকেই মনে মনে মজিদের ওপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো তা বাস্তবে রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল, পদ্মজা নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখল। বস্তার ভেতর পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হবার জন্য উদ্যত হয়। তখন গোসলখানা থেকে পদ্মজা বের হল। পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপ টুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট, মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেঝে কেঁপে উঠেছে। পদ্মজা চুল মুছতে মুছতে প্রশ্ন করল, যা আনতে বলছিলাম এনেছ? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকাল। লতিফা হা করে তাকিয়ে আছে। পদ্মজা ডাকল, লুতুবুবু। লতিফা এগিয়ে আসে, তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বিস্ময় নিয়ে প্রশ্ন করল, তুমি সাদা কাপড় পিনছ কেরে? পদ্মজা রহস্যময় হেসে উত্তর দিল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাই রঙা ব্লাউজ বের করল। বিছানার উপর বসে অনুরোধ করে বলল, লুতুবুবু, ব্লাউজের এ পাশটা সেলাই করে দাও, তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফা ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়াল। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসল। পদ্মজা একটা ছোট বাক্স থেকে সুই সুতো বের করে লতিফাকে দিল। লতিফা সেলাই করতে করতে জানতে চাইল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হু। লতিফা নিশ্চিত হয়ে বলল, হ, কাপড়টা দেখেই চিনছি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে, বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করেই আক্রোশ নিয়ে বলে উঠল,
আল্লাহর শাস্তি আল্লাই দেয় বইন, বুড়ির সাথে উচিত হইতাছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম, মরুক বুড়ি মরুক। পদ্মজা নরম স্বরে শাসন করে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে ব্যাকুল হয়ে জানতে চাইল, তুমি সাদা কাপড় ক্যারে পিনছ পদ্ম, আমারে কও। লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীরে স্তুস্থে উত্তর দিল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। লতিফা প্রতিবাদ করে বলল, কিন্তু এটা তো মিছা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল, এটা সত্য হবে বুবু। লতিফা আতকে উঠল। পদ্মজা তাকে থামিয়ে দিয়ে বলল, কিচ্ছু বলো না বুবু, এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ ছিলে, অন্যায়কে পাপকে সমর্থন করেছ। এবার অন্তত থেকো না, মরতে তো হবে তাই না, কবরে কি জবাব দিবে? লতিফা মাথা নিচু করল। ক্ষণমুহূর্ত পর আনুগত্য স্বীকার করে বলল, আমি তো কইছি তোমার সব কথা মাইন্না চলাম, এখনও কইতেছি সব মাইন্না চলাম। পদ্মজা প্রশ্ন করল, এবার বলো, যা আনতে বলেছিলাম এনেছ? লতিফা বলল, হ আনছি, পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচে থেকে বস্তা বের করে মেঝেতে বসল। লতিফা সেলাই করা শুরু করে। পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা, একটা চাপাতি বের করল। অস্ত্র দেখে লতিফা ভয়ার্ত কণ্ঠে বলল, পদ্ম, আমার অনেক ডর লাগতাছে। পদ্মজার রামদার আগা দেখতে দেখতে নির্বিকারভাবে প্রশ্ন করল, কি জন্য? লতিফা জানালো, তুমি যদি না পারো তোমারে ওরা মাইরা ফেলব। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা আত্মবিশ্বাসের সাথে বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসল। লতিফার অশান্তি হচ্ছে, সামনে কি হবে সে জানে না, কিন্তু যাই হোক খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকল, বুবু। লতিফা সাড়া দিল, কও পদ্ম। পদ্মজা বলল, জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফার মনোযোগ সেলাইয়ে। সে সেলাই করতে করতে বিরক্তি নিয়ে বলল, জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইছে, রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করব। পদ্মজা তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করল, ধর্ষণের হুমকি দিল? লতিফা মাথা নেড়ে বলল, হ। পদ্মজা হিসাব কষে জানতে চাইল, জসিম, হাবু কতদিন ধরে কাজ করে এখানে? লতিফা উত্তর দিল, অনেক বছর, 10-12 বছর তো হইবই। পদ্মজা চাপাতি দিয়ে রামদায় মৃদু আঘাত করে হিমশীতল কণ্ঠে ঘোষণা করল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিম দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার। অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই। কিন্তু এইবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গিলল, সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করল। পদ্মজা কৌতূহল নিয়ে প্রশ্ন করল, মগা কি এসবের সাথে জড়িত? লতিফা মাথা নেড়ে আশ্বস্ত করে বলল, মগা অনেক ভালা পদ্ম, বাড়ির টুকটাক কাম করে ব্যাককলের মতো, আর খালি ঘুমায়, ওর ভিতরে প্যাচগস নাই। পদ্মজা আবার জানতে চাইল, বাড়ির ভেতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি? লতিফা নিচু স্বরে উত্তর দিল, বাইচা আছে এমন আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকালো। সে শিউরে উঠে প্রশ্ন করল, মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকালো। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে। তারপর লতিফার সামনে এসে বসল। লতিফা ঘৃণা ভরে ফিসফিসিয়ে বলল, যে ছেড়ি বেশি সুন্দর থাকে জানে মারার পরেও রিদওয়ান ভাইজানে তারে ছাড়ে না। মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকার আছিল, রিদওয়ান ভাইজানেও এই স্বভাব পাইছে। পদ্মচার কা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল। ঘৃণায় তার চোখে জলে ছলছল করে ওঠে। লতিফা অতীতের কথা স্মরণ করে বলল, রিদু ভাইজানে কয়দিন আগেও বস্তাত ভৈরা এক ছেড়িরে বাড়ির ছাদে আনছিল। 3 তলা ঘরের দরজায় তালা আছিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লইয়া গেছি। বস্তা থাইকার রক্ত পড়ছিল।
শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন করল, তখন আমি এখানে ছিলাম? লতিফা নিশ্চিত করে বলল, হ, পূর্ণা আর মৃদুল ভাইজানেও আছিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে আর্তনাদ করে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। পদ্মজা সেকেন্ড দুয়েকের জন্য থামল, তারপর আফসোস করে বলল, এমনকি আমি 3 তলার এক ঘর থেকে বোটকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর ওপর রেখে বলল, ল, তোমার ব্লাউজ। পদ্মজার রাগে কিরমির করে লতিফাকে শপথ করে বলল, দেখো, রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দেব আমি। লতিফা এতক্ষণে হাসল। সে দোয়া করে বলল, আল্লাহ তোমারে শক্তি দেউক। পদ্মজার ডান হাত কাঁপছে। সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয়। লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেয়ার জন্য হঠাৎ প্রশ্ন করল, পারিজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকাল। পারিজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে ম্লান হেসে উত্তর দিল, না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। লতিফার রহস্যময় স্বরে বলল, আমির ভাইজানে জানে। পদ্মজা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসার ক্ষতি হবে। লতিফা প্রতিবাদ করে বলল, কিছু যে করে নাই এইটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়া পারিজারে খুন করাইছে। সব যাই না হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়া কুপাইছে। রিদু ভাইজানরে আমির ভাইজানে খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাসখানেক হাসপাতালে আছিল। বছরখানেক রিদু ভাইজানে আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল। তার চোখে জল গড়িয়ে পড়ে। সে কান্নামাখা স্বরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করেছে, করে যাচ্ছে। পদ্মজা ঘৃণা ভরে বলল, আমির হাওলাদার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ল। পদ্মজা কাঁদো কাঁদো স্বরে প্রতিশোধের স্পৃহা নিয়ে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা নয়। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানত তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাইন্দ না পদ্ম, আর কাইন্দ না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে শান্ত গলায় বলল, কাঁদব না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণায় এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর ছি চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধাভরা কণ্ঠে আবদার করে বলল, আমি তোমার একবার জড়ায়া ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা ঘর থেকে বের হল। দরজার পাশে জসিম নেই। একটু আগে সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্দরমহল অন্ধকারে ছেয়ে আছে। সন্ধ্যার পরপর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দও নেই, কখনোই থাকে না। সন্ধ্যা হলেই আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে, সবার আদেশ শোনে। আর এখন সবার খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তেই জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পিছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করল। পিছনে ফিরে সে বিরক্ত হয়ে প্রশ্ন করল, আপনি আমার পিছনে ঘুরতেছেন ক্যারে? জসিম লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়। লতিফা কঠিন স্বরে উত্তর দিল, আমি যাইতাম না। জসিম নির্লজ্জের মতো বলল, আরে আয় আয়। জসিম হাসল, তার বিদঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তাল গাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচি করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে হুমকি দিল, অ্যান থেকে বাইর হয়ে যা কুত্তার বাচ্চা,
নাইলে তোরে আমি দা দিয়া কুপায়াম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিতে নেয়, কিন্তু জসিম লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুতেই লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকল। জসিম টেনে হিচড়ে লতিফার শাড়ি খুলে ফেলে। লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে, যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম সে কথা শোনেনি। ফলে তার পরিণতি হয় ভয়ঙ্কর। সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাতে রামদা। পদ্মজা লতিফাকে দেখে জসিমকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে, যাতে সে নড়তে না পারে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর আক্রোশে নিয়ে চিৎকার করে বলল, জার্জের বাচ্চা মর। সে পিছন থেকে জসিমের গলায় কোপ বসাল। জসিমের গলা অর্ধেক কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাক মুখ রক্তে ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘরের থালা বাসন পাতিল রাঙা হয়ে ওঠে। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হল। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে ঠান্ডা গলায় জানাল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হল। রামদা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার গায়ের সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজার শান্ত থাকা দেখে লতিফা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম মুছে মিনমিনিয়ে প্রশ্ন করল, জাসিমের লাশটা কিতা করাম? পদ্মজা কলপাড়ে পা রেখে শান্ত স্বরে উত্তর দিল, এত বড় দেহ, দুজন মিলে কিছুই করতে পারব না। রিদওয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে ভয়ে ভয়ে বলল, তোমারে দেখা আমার ডর লাগতাছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল। সে শীতল চোখে তাকিয়ে প্রশ্ন করল, তুমি কখনো খুন করনি? লতিফা মাথা নাড়িয়ে উত্তর দিল, না, করি নাই। শুধু দেখেছ? হাঁ। পদ্মজা নির্দেশ দিল, রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জাসিমরে খুন করছে। কলপাড়ের একপাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসল। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাত করে উঠে। সে 2 কদম এগিয়ে এসে চাপা স্বরে উদ্বিগ্ন হয়ে বলল, এটা কিতা কো বদ্দ? রিদু ভাইজানে জানলে? লতিফাকে কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্মজা আত্মবিশ্বাসের সাথে বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতর রাখল। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে আদেশের স্বরে বলল, যা বলেছি করো বুবু। লতিফা জবাবে কিছু বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল। চারিদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা। শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রামদায়ে লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মজা। তারপর অন্দরমহলে যাবার জন্য উঠে দাঁড়াল। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল। রিদওয়ান তার দিকে ছুটে আসছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়াল। ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানাল। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে গর্জন করে উঠল, বেশ্যে মাগি, মরার ইচ্ছে জাগছে তোর? পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না। সে ঠোঁটে হাসি ধরে রাখল। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভড়কে যায়। পরক্ষণেই রেগে গিয়ে আরও জোরে চেপে ধরে পদ্মজার গলা। সে দাঁত কিরমির করে হুমকি দিল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা 2-3 বার কাশল। তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে। সে পদ্মজার ব্যবহারে হতবম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলে ভেতর চলে গেল।
লতিফা দরজার সামনে দাঁড়িয়েছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই রহস্যময়ী হেসে বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদানের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়াল। দরজায় জোরে শব্দ করল। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবেমাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে উদ্বিগ্ন হয়ে ডাকলেন, রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল। দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বে রিদওয়ান 2 হাত ঝাঁকিয়ে মজিদকে অভিযোগ করে বলল, আমার কথা তো কোনোদিন শুনেন না। পদ্মজা কি করছে খবর রাখছেন? খলিল 2 তলায় ওঠার সিঁড়িতে তাকিয়ে বিরক্তি নিয়ে প্রশ্ন করলেন, এই ছেড়ি আবার কোন কাম করল? মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে উত্তেজিত হয়ে জানাল, খুন করছে, খুন। জসিমের বলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলায় জোর বাড়িয়ে সতর্ক করে বলল, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে ভয় ডর নেই। রাম দা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা? আপনার অনুমতি নাই বলে ওই মাগি আমার সহ্য করতে হলো, নয়তো ওরে আমি কল পাড়েই গেথে আসতাম। মজিদ কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আচমকা এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রিদওয়ান গলার জোর আরও বাড়াল, পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। ওদিকে আমিরের খবর নেই। পাতাল ঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরেও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির পদ্মজা দুজনেই আমাদের জন্য হুমকি কাকা। বুঝতেছেন না কেন? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী। প্রেমা পূর্ণার পেছনে এসে দাঁড়াল, কিন্তু পূর্ণার টের পেল না। সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3 বার থুতু দিল। তারপর ধমক দিয়ে বলল, ভয় দেখালি যেন? প্রেমা অবাক হয়ে বলল, কখন ভয় দেখালাম? পূর্ণা তাকে ব্যঙ্গ করে বলল, কখন ভয় দেখালাম হ্যাঁ? প্রেমা ভ্রুকুঞ্চন করল। পূর্ণা আবার জিজ্ঞেস করল, কি দরকার বল? পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে জানাল, বড় আম্মা খেতে ডাকছে। যা, আমি আসছি। আমার সাথে আসো। পূর্ণার রাগ নিয়ে বলল, যেতে বলছি যা তো। প্রেমা সন্দেহ নিয়ে প্রশ্ন করল, তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছিলে কেন? তোকে বলতে হবে? প্রেমা দৃঢ় কণ্ঠে দাবি করল, হ্যাঁ বলতে হবে। পূর্ণা মরা ছেড়ে উঠে দাঁড়াল। সে হুমকি দিয়ে বলল, তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সবসময় ঝগড়া করো কেন? আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিল। তখনই পূর্ণা চট করে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতুনি রেখে আহ্লাড়ি স্বরে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব, রাগ করো না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো। অবাক হয়ে প্রশ্ন করল, কোথায় যাবা? পূর্ণা ঠোঁট কামড়ে হাসল। তার চোখে মুখে খুশি মুপচে পড়ছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে। পূর্ণা রহস্য করে বলল, বিকেলে জানতে পারবি। এখন বললে কি সমস্যা? পূর্ণা হঠাৎ চোখমুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস, আম্মা ডাকছে না খেতে, চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিল, চল চল। রাত গভীর থেকে গভীরতর হয়। পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহারি ঘরের বারান্দায় যায়। সেখান থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে? পায়ে আলতা দেয়া হবে না, হবে না একটা সংসার,
যে সংসারে মৃদুল হবে কর্তা, সে হবে কর্ত্রী। মৃদুল কেন তাকে বুঝল না? মৃদুল কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণায় তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারি ঘরের টিনের ছাদে টুপটুপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। মৃদু কাঁপছেও, তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়াল। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটে না। সে অন্যদিকে ফিরে তাকাল, তারপর আবার আগন্তুকের দিকে তাকাল। না, সে সত্যি দেখছে, মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুপটুপ শিশির আর হারিকেনের হলুদ আলো সাক্ষী, বৃদ্ধস্ত বিপর্যস্ত মৃদুল ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সেই চাহনির তীরবিদ্ধে পূর্ণার বুকের স্পন্দন থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকল, পূর্ণা, তখন পূর্ণার সম্বিত ফিরল। সে আবিষ্কার করল মৃদুলের উপস্থিতি, মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এ কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড়টা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। পূর্ণা অভিমানের ভারে বাজখাই কণ্ঠে প্রশ্ন করল, কি চাই? মৃদুল মাথা নত করে ঠাই দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না, তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়, তার মাথা নত। পূর্ণা জেরা করার সুরে প্রশ্ন করল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল। মৃদুল কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, গলা আটকে আসছে। সে পূর্ণার চোখের দিকে তাকাল। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এ এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণার গলার স্বর নরম হয়। সে নিস্পৃহভাবে বলল, কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হল এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কি করে চাইবে বুঝতে পারছে না। সারা দিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হারে হারে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে। কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি। ভেবেছিল পূর্ণাকে এ মুখ আর দেখাবে না, কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, সে আর স্থির থাকতে পারল না। উল্কার গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারল পূর্ণা নিজের বাড়ি চলে গিয়েছে। মৃদুল আর দেরি করেনি, কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়ি। কিন্তু এই মুহূর্তে মনের মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে সত্তা। নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই, এ ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বোঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গিলল। মৃদুল তার কান্না আটকিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, আমি তোমারে ছাড়া থাকতে পারবো না পূর্ণা। পূর্ণা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, এখন সেও এর প্রতিশোধ নিবে। পূর্ণা কঠিন স্বরে জবাব দিল, কিন্তু আমি আপনাকে চাই না। আমার সাথে যাকে মানায় না, আমি তার ধারে কাছেও থাকতে চাই না। পূর্ণার উচ্চারিত এক একটা শব্দ মৃদুলের বুক চিরে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে অনুনয় করে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো, সে ভীষণ অস্থির, সে যেন নিজের মধ্যে নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে ব্যঙ্গ করে প্রশ্ন করল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়েটার কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে?
মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল, ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেওয়াল ভেঙে ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে উঠে, মাথা চক্কর দিয়ে উঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার ওপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্না মাখা স্বরে আর্তনাদ করে বলল, আমি কখন এমন হয়ে গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর একুলও পাই না, ওকুলও পাই না। তুমি হাত ছেড়ে দিলেই মরণ, ধৈর্য রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড় মুহূর্তে ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসল। তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাতে শক্ত করে ধরে। মৃদুল আকুতি করে বলল, পূর্ণা, আমি আর কোনো দিন এমন করতাম না, কোনো দিন না। এইবারের মতো মাফ করে দাও। যদি আর এমন করি, তুমি আমারে আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকায় খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশে মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পূর্ণমিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস সাঁ সাঁ করে উঠছে। লাহোরি ঘরের বারান্দার চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা। দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় কাঁপানো শীত। পূর্ণা ঠকঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের স্বরে বলল, কখন থেকে কইতাছি ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার। মৃদুল চিন্তিত হয়ে বলল, অসুস্থ হয়ে যাইবা তো, শরীর মরা মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। পূর্ণা উড়িয়ে দিয়ে বলল, কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে? ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে জড়তা নিয়ে প্রশ্ন করল, আমি যাই এখন? মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়াল। মৃদুলের চোখের দিকে তাকিয়ে আশা নিয়ে প্রশ্ন করল, আসবেন তো? মৃদুল পূর্ণে খুব কাছে এসে দাঁড়াল। পূর্ণার দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে কথা দিল, বৃহস্পতিবার বিকালের মধ্যেই আসা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকাহ হইব। মৃদুল নিকাহ শব্দটা খুশিতে বাকবাকুম হয়ে উচ্চারণ করে। পূর্ণা সংশয় নিয়ে জানতে চাইল, আপনার আম্মা রাজি না হলে? মৃদুল দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, পুরা দুইনারে এক পাশে রাইক্ষা শুক্রবার আমি তোমারে বিয়া করাম, শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি প্রহর গুনতে থাহো। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডুলের রাগী ছেলেটার বউ, ভাবতেই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় তাড়া দিয়ে বলল, এখন যাও, লেপের তলায় ঢুইকা ঘুম দাও, তোমারে ধরছি না সাপড়ে ধরছি বুঝা যাইতেছে না, এত ঠান্ডা, যাও ঘরে যাও। পূর্ণা হেসে প্রশ্ন করল, টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকি দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের ছেড়া, দুইনাতে আনার কিচ্ছু নাই যে আমার পথ আটকাইব, যেমনে আইসি অমনেই যামো। পূর্ণা ফিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পূর্ণা আবদার করে বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়াল, ইশারায় আশ্বস্ত করল সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো, খুব কাছাকাছি। পূর্ণাও উৎসুক হয়ে আছে, সেও কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঢোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর গভীর স্বরে ডাকল, পূর্ণা। মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বেরোয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখল, তারপর লাহোরি ঘরের দিকে তাকালো। তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে আবেগ জড়িত কণ্ঠে বলল, তুমি ছাড়া এ পৃথিবীর সুখ আমার জন্য হারাম হয়ে যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে, যেখানে শুধু সে, মৃদুল, প্রেম, প্রেম আর প্রেম। পরক্ষণেই মৃদুল লজ্জিত স্বরে বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে ওঠে। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উড়ছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণে পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে।
রাতের অন্ধকারের নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের ওপর রাত তার নিজস্ব ক্ষমতা ফালায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুল নিজের মনের চাওয়া বুঝতে পারল, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান, শয়তান। পূর্ণা হতভম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে অবাক হয়ে প্রশ্ন করে, শয়তান? কে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে আমতামতা করে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো, আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে সরল গলায় জানতে চাইল, কোথায়? কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাটিয়েই থাকে। তারপর অকপটে স্বীকার করল, আমার তোমারে চুমু খাইতে ইচ্ছা করতেছে। এইটা তো শয়তানের কাম। মৃদুলের সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করেই মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করল, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে জিজ্ঞাসা করল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। পূর্ণা অবাক হয়ে বলল, ওমা, আমি আবার কি করলাম? প্রেমা অভিমান নিয়ে প্রশ্ন তুলল, আম্মা এত রান্নাবান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে গুছালে, এখন আবার সাজতে বসেছ। কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হেসে পাল্টা প্রশ্ন করল, আমি কি আর কখনো সাজিনি? প্রেমা সন্দেহ নিয়ে বলল, এবার আলাদা মনে হচ্ছে। পূর্ণা হেসে বলল, সেটা তোর দোষ। প্রেমা অনুরোধ করে বলল, আপা বলো না। পূর্ণা ধমক দিয়ে বলল, বিরক্ত করবি না তো? প্রেমার আগে পায়ে গটগট শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে গেল। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নিবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মৃদুল পূর্ণার আলতা দেয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে, মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে যত্রতত্র। চোখ বুঝলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতন। মৃদুল চলে যাওয়ার পরদিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। দুই বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণা সাক্ষাৎ করতে চায়। পদ্মজার অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘুমটা টেনে নিল। তারপর চিৎকার করে বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তী নিষেধ করে জবাব দিলেন, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কি কারো কথা শোনার মেয়ে? সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাঁটা পড়েছিল, সেই কাঁটা তেরছাভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে। তাতেও দমবার পাত্রী নয় সে। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছাড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণার মনটা হঠাৎ করেই বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মোড়ল বাড়ির দিকে তাকাল। গাছগাছালির ফাঁকফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে। পদ্মজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল। সাথে নিয়ে এসেছে গোলাপ, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকা গাছের চারা। ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল। প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে। রিদওয়ান অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড তিনেকের জন্য দাঁড়াল। তার চোখে মুখে আনন্দের ছাপ। তারা গত 2 দিন পদ্মজার উপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি। পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারল, অবাক হয়েছিল। পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বক্ষণ ওত পেতে থেকেছে, সাবধান থেকেছে। কিন্তু কোনো আক্রমণ এখনও আসেনি। রিদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়েও সেদিকে গেল না। পদ্মজার উদ্দেশ্যে শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেদিকে চলে যায়। পদ্মজার শীষ শুনেও তাকালো না। সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে। পদ্মজা আরেকটা গর্ত খুঁড়ল, চন্দ্রমল্লিকার জন্য। আমির জানালা খুলে বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে। আমির চোখ ছোট ছোট করে ফেলে। তারপর চারপাশে চোখ বুলালো।
অন্দরমহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না, কারো সারা শব্দও নেই। বাড়িটা মৃত হয়ে গেছে। একসময় কত শোরগোল ছিল, শাহানা, শিরিন, রানী, লাবণ্যর মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল। এখন কেউ নেই। লাবণ্যের বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে কি? লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল? আর রানী ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল? আদেও বেঁচে আছে, নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে? দীর্ঘশ্বাস ছাড়ল আমির। সে ফরিনার কবরের দিকে তাকাল। পদ্মজা বাঁশের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র। তার সাদা শাড়ির আঁচল মাটি ছুঁই ছুঁই, শাড়ির একপাশে কাদা মাখানো। সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেয়ার খামচে ধরে। বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। ক্ষণ মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যাতীত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঁট হয়ে যায়। সে 3 রাত 2 দিন পাতাল ঘরে থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলগো ঘরে চলে আসে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায়, তবে উদ্ভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না। সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে নির্দেশ দিল, আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। মগা সোজা থেকেই চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। আমির ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত। সে অন্দরমহল থেকে পিঠে এনে দেয়। লতিফা গতকাল বিকেলে পিঠে বানিয়েছিল। আমির বিনা বাক্যে পিঠে খেল। তারপর জানালা খুলে পদ্মজার পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমিরের বুকির ভেতর থেকে কেউ একজন আর্তনাদ করে বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হা করে শ্বাস নিল। জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করল আমিরের হাতে অগণিত কামড়ের দাগ। তাও সে চুপ থাকল, আগ্রহ চাপা দিল। আমির হাতে কামড় দেওয়ার জন্য হা করে, তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায়। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে।